11টা অভিযোগ এসেছে, সব কয়েকটা হচ্ছে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স বা গুমের ব্যাপারে। এর মধ্যে 9টা পরিবারে 9টা অভিযোগের মধ্যে 10 জন মানুষের কথা আছে যারা বিভিন্ন সময় গুম হয়েছেন, আজ পর্যন্ত ফিরে আসেননি। যদি নামগুলো বলে যায় এক এক করে, আমিনুল ইসলাম এবং আনিসুর রহমান 31/10/2011-তে তারা নিখোঁজ, র্যাব কর্তৃক অপহৃত হন এবং আজ পর্যন্ত ফেরত আসেননি। সোহেল মিয়াজি রানা মুন্সিগঞ্জ থেকে 3/2/2014 তারিখে অ্যারেস্ট হয়ে যান, তারপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আবদুল্লাহ নামে একজন, যিনি বনানী থেকে 10/7/2011 তারিখে নিখোঁজ হয়ে যান, তাকে আজ পর্যন্ত পাওয়া যায়নি। ইকবাল হোসেন আগারগাঁও থেকে 3/12/2011, তাকে ল এনফোর্সিং এজেন্সি উঠিয়ে নিয়ে যায়, আজ পর্যন্ত ফেরত আসেননি। আইনুল ইসলামকে 4/7/2020 তারিখে নারায়ণগঞ্জের মদনপুর চৌরাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হয়, তিনি আজ পর্যন্ত ফেরত আসেননি। মোহাম্মদ সাজু 27/8/2018 তারিখে মোহাম্মদপুর থেকে তাকে তুলে নেওয়া হয়, তিনি আজ পর্যন্ত ফেরত আসেননি। কুদ্দুসুর রহমান চৌধুরী, তিনি 1/11/2014 তারিখে মিরপুর 1 থেকে তাকে তুলে নেওয়া হয়, আজ পর্যন্ত তাকে ফেরত পাওয়া যায়নি। মোহাম্মদ কাইয়ুম, তাকে 30/4/2013 তারিখে গাবতলী থেকে উঠিয়ে নেওয়া হয়, আজ পর্যন্ত তাকে ফেরত পাওয়া যায়নি। মোহাম্মদ মোস্তফা ভাসানটেক থেকে তাকে 6/6/2020 তারিখে তুলে নেওয়া হয়, তাকে আজ পর্যন্ত ফেরত পাওয়া যায়নি। এই 9টা পরিবারের মোট এই 10 জন মানুষ যাদেরকে উঠিয়ে নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কখনো প্লেন ড্রেসে, কখনো র্যাবের পোশাকে, কখনো ডিবির পোশাকে, বিভিন্ন পরিচয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে তুলে নিয়ে যান। কিন্তু আজ পর্যন্ত এই এত বছরেও তাদের স্বজনেরা জানে না তারা কোথায় আছে, তারা জীবিত না মৃত, তারা কোথায় আছেন, কী অবস্থায় আছেন, মৃত হলে কোথায় তাদের লাশ দাফন করা হয়েছে, কোথায় আছে, কোনো কিছুই আজ পর্যন্ত তারা জানতে পারেননি। তারা গুমের শিকার পরিবারদের আরেকটি সংগঠন আছে, বাংলাদেশ গুম পরিবার, এই নামে তারা একটা সংগঠন করেছেন। এইখানে আমাদের কাছে তারা একটা তালিকা দিয়েছেন, প্রায় এখানে 64টা ঘটনার, গুমের ঘটনার তালিকা আমাদের কাছে তারা দিয়েছেন, যে এই পরিবারগুলো একত্রিত হয়ে তারা বিভিন্ন জায়গায় এই গুমের শিকার ব্যক্তিদেরকে ফেরত পাওয়ার জন্য নানান জায়গায় ধর্ণা দিচ্ছেন। তারা এই নবগঠিত যে জাতীয় গুম কমিশন হয়েছে, সেখানেও তাদের বক্তব্য তারা দিয়েছেন। আজকে তারা এই অভিযোগগুলোকে নিয়ে আমাদের কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে এসেছেন। আমরা এগুলো জাস্ট গ্রহণ করেছি, আমরা এগুলো যাচাই বাছাই এবং পর্যালোচনা করব। এর বাইরে আরও 2টো অভিযোগ আমাদের কাছে আজকে জমা পড়েছে। একজন হচ্ছেন এই যে গুম পরিবারের সদস্যদের যে সংগঠন, তার যিনি আহ্বায়ক বেলাল হোসেন, উনিও গুমের শিকার হয়েছিলেন। 10/10/2016 তারিখে তাকে উঠিয়ে নেওয়া হয় এবং 2/11/2016 তারিখে তাকে একটা জায়গায়, কাঞ্চনে এক জায়গায় তাকে ফেলে রেখে চলে যাওয়া হয়। তিনি প্রেজেন্ট আছেন, তার কাছ থেকে আপনারা তার বক্তব্যটা জানতে পারবেন। এবং আরেকটা আলোচিত ঘটনা যেটা হয়েছিল, অ্যাডভোকেট সোহেল রানা, তিনিও এখানে উপস্থিত আছেন, তাকে 10/2/2015 তারিখে উঠিয়ে নেওয়া হয় এবং 13ই আগস্ট 2015 তারিখে, 6 মাস 3 দিন পরে তাকে আবার ফেলে দিয়ে যাওয়া হয়। তার মানে এই যে 11টি পরিবারের ঘটনা আমরা বললাম, 2 জন মানুষ ফেরত আসতে পেরেছেন আর বাকি 10 জন আজ পর্যন্ত ফেরত আসেননি। এই যে অপরাধগুলো সংগঠিত হয়েছে সেগুলোর ব্যাপারে অভিযোগগুলো আমরা পেয়েছি। যেহেতু এগুলো আমাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের অধীনে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স একটা অপরাধ হিসাবে গণ্য, সেই হিসাবে আমরা এটা পর্যালোচনা করে দেখে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। হ্যাঁ, 11টা অভিযোগের মোট 12 জন ব্যক্তির ব্যাপারে তথ্য আছে। আসামি সম্পর্কে এত ডিটেল বলা সম্ভব নয়, এখানে তা বিভিন্ন জনের নাম তারা দিয়েছেন, সবই ল এনফোর্সিং এজেন্সিস বা কিছু কিছু ক্ষেত্রে কোনো লোকাল পারপিট্রেটরের নাম হয়তো পাওয়া যাচ্ছে। এইটা এখানে না, সব জায়গাতেই প্রধানমন্ত্রীকে ওনারা অভিযুক্ত করেননি, সেখানে র্যাবের প্রধানকে করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী করেছেন, পুলিশের প্রধানকে করেছেন, এরকম করেছেন। কিন্তু এগুলো তো আমরা যাচাই বাছাই সাপেক্ষে দেখব, দেখে আমরা যথাযথভাবে যেটা করা দরকার আইন অনুযায়ী সেভাবে আমরা সেটাকে ফর্মুলেট করব। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বাইরেও অন্য যে ধরনের হত্যাকাণ্ড বা গুম যেগুলো হয়েছে সেগুলোও কি চাইলে আগের সব ঘটনারও বিচার করতে পারবে, এমনটাই সিদ্ধান্ত নিচ্ছেন কিনা? দেখুন, আইনের মধ্যে বিচারের সুযোগ আছে, যে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি যদি হয়, মানে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে কিন্তু সংজ্ঞায়িত আছে যে কি কি জিনিসের বিচার এখানে করা যাবে। তার মধ্যে একটা হচ্ছে যুদ্ধাপরাধ, একটা হচ্ছে গণহত্যা, একটা হচ্ছে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, এরকম তালিকা অনেক লম্বা আছে। তো এই ধরনের যে কোনো অপরাধই যদি বাংলাদেশে সংগঠিত হয়, কোনো ভিকটিম এসে এইখানে বিচারের জন্য আসতে পারেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত এবং প্রসিকিউশন টিম যদি মনে করে যে এটা ঘটেছে, তাহলে এই ট্রাইব্যুনালে সেটা বিচারের জন্য উপস্থাপন করতে পারবেন। সেই হিসাবে এই যেগুলো গুমের ঘটনা হয়েছে,
জোরপূর্বক আটকে রাখা হয়েছে বা আদার অ্যাক্টস আন্ডার ইন্টারন্যাশনাল ল, আদার ক্রাইমস আন্ডার ইন্টারন্যাশনাল ল, এরকম সংজ্ঞার মধ্যে যে সমস্ত অপরাধ হয়েছে সেগুলোর ব্যাপারে অবশ্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জুরিসডিকশন আছে, কিন্তু সেগুলো বিচারের জন্য যথার্থ হবে কিনা সেটা পর্যালোচনার পরে, তদন্তের পরেই বলা যাবে। তবে এখানে আসা যাবে এটা আপনাদেরকে আমরা জানাচ্ছি। যেটা হচ্ছে যে ওইখানে নতুন যে সংশোধনী প্রস্তাব করা হয়েছে সেটা গুমের ঘটনাকে অনেক বেশি স্পষ্ট করে আইনের সংযোজনের কথা বলা হয়েছে, কিন্তু এছাড়াও আইনে বর্তমান যে পজিশনটা আছে সেইখানে কিন্তু জোরপূর্বক আটকে রাখা, অবৈধভাবে কনফাইনমেন্ট করা, অ্যাবডাকশন মানে অপহরণ করে কনফাইন করে রাখা, এটা গুম যেমন যেটা হয় তাকে অপহরণ করে নিয়ে যেয়ে আটকে রেখেছে, এটা তো গুম। কিন্তু এটাকে আরও স্পেসিফাই করার জন্য গুম শব্দটাকে ব্যবহার করে সেটা নতুন করে আইনের প্রস্তাবনা করা হয়েছে, কিন্তু সেটা প্রস্তাব না করা হলেও আগের যে আইনের কাঠামো আছে তার মধ্যে এই অপরাধগুলো পড়ে, সে কারণে এই অভিযোগগুলো এখন গ্রহণ করা যাবে। বিচার কার্যে চাপ পড়বে কি পড়বে না সেটা তো আমাদের বিচার্য বিষয় নয়। বিষয় হচ্ছে যে এই যে অপরাধগুলো সংগঠিত হয়েছে বলে অভিযোগ আসছে, এই ট্রাইব্যুনাল কর্তৃক বিচার্য এবং এই আইনের অধীনে বিচার্য, এগুলো সাধারণ আইনে বিচার্য নয়। সেই কারণেই অভিযোগগুলো এখানে এসেছে। এটার কারণে সিআরপিসির অপরাধের সাথে এটার কোনো সম্পর্ক হবে না বা প্রচলিত আইনের জন্য কোনো বাধা হয়ে দাঁড়াবে না। অভিযোগ আসলে ট্রাইব্যুনাল বিচার করবে, সেটা বিচারের ক্ষেত্রে সংখ্যা বেশি হবে কিনা, তার উপরে বার্ডেন হবে কিনা, তাহলে ট্রাইব্যুনাল বাড়াতে হবে কিনা, এগুলো রাষ্ট্রীয় সিদ্ধান্তের ব্যাপার। কিন্তু যখনই অভিযোগ হবে অভিযুক্তের অধিকার থাকবে আদালতের কাছে এসে এটা প্লেস করার, তারপরে আদালত সিদ্ধান্ত নেবেন সেটা কিভাবে ডিসপোজাল করবেন। সুতরাং এই ব্যাপারে আইনগত কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ।